আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্যমঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন নির্বাচনের পরদিন থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে। 13 ফেব্রুয়ারি থেকে গত 3 দিনে কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটিতে আবার পাল্টা হামলাও হয়েছে। প্রশ্ন হলো, নির্বাচনের পরপরই এমন তৎপরতা শুরু হলো কিভাবে? এখনো কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বলবৎ আছে। যে প্রশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে ডেভিল হান্ট অপারেশন চালিয়েছিল, হরে দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পুরেছে, সে প্রশাসন কেন চুপ করে আছে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, সামনের দিনগুলোতে বিএনপি সরকার আওয়ামী লীগকে কিভাবে সামলাবে? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে? আওয়ামী লীগ ও বিএনপির কয়েকটি সূত্র বলছে, দেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে কথা বলেছেন। সেসব আলোচনায় কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম চালু করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে দল দুটির দুজন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন। জানা গেছে, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও সকল দলের রাজনৈতিক কার্যক্রম অবাধে চালাতে দেওয়ার সুপারিশ করা হয়েছে তারেক রহমানের কাছে। মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার আগেই আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে ভারতের সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চায় না বিএনপি, সে ইঙ্গিত তা হিন্দুকে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। গত শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে এখনো অনেকে আওয়ামী লীগের সমর্থক, তাদের কিভাবে রিকনসিলিয়েশন বা পুনর্বাসন করা হতে পারে? জবাবে তারেক রহমান সংক্ষিপ্ত একটু উত্তর দেন। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, উত্তরটি সংক্ষিপ্ত হলেও বেশ অর্থবহ। এনডিটিভির প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাস্তবতা হলো আওয়ামী লীগের এখনো উল্লেখযোগ্য পরিমাণে ভোটার রয়েছে। ব্যালটে দলটির অনুপস্থিতিতে তাদের সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকেছে। দেশি বিদেশি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থাগুলো তাদের রিপোর্টে একথা বলেছে। সবশেষ 16 ফেব্রুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো কিনা এ নিয়ে আরো প্রশ্ন উঠবে। এনডিটিভি বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটের বড় অংশ বিএনপির ঝুলেতে গেছে। যদিও দলটি ভোট বর্জনের ডাক দিয়েছিল, যারা ভোট দিতে চেয়েছেন তাদের সামনে কার্যত দুটি বিকল্প ছিল, বিএনপি অথবা বাংলাদেশ জামাত ইসলামী। অধিকাংশ ভোটার বেছে নিয়েছেন বিএনপিকে। এনডিটিভির দাবি, এই যে ভোট একদিকে ঘুরে যাওয়ার ব্যাপারটা ঘটেছে, এর পিছনে একটি প্রধান কারণ হলো জাতীয় পরিচয়ের প্রশ্ন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই 1971 সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে। বিপরীতে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং স্বাধীনতার পরও তাদের অবস্থান নিয়ে বিতর্ক রয়ে গেছে। ফলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী ভিত্তিকে অগ্রাধিকার দেওয়া ভোটারদের একাংশের কাছে দলটি সন্দেহের চোখে দেখা হয়। এনডিটিভি বলছে, সংখ্যালঘু ভোটারদের মধ্যেও বিএনপি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে পরিচিত। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একটি ষড়যন্ত্র তত্ত্ব বিএনপির পক্ষে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। 2024 সালের আন্দোলনকে অনেকে স্বতঃস্ফূর্ত মনে করলেও পরবর্তী সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অনেকেই ডিপ স্টেটের প্রভাব হিসেবে দেখছেন। ভবিষ্যতে যে কোনো দল একইভাবে রাজনৈতিক অঙ্গন থেকে বাদ পড়তে পারে, এমন আশঙ্কা থেকে অনেক ভোটার স্থিতিশীলতার স্বার্থে বিএনপিকে সমর্থন দিয়েছেন বলে মনে করছে এনডিটিভি। ভারতীয় এই সংবাদ মাধ্যম বলছে, আওয়ামী লীগের ভোটার অধ্যুষিত এলাকাগুলোতে কৌশলগত প্রচার,
ভাসমান ভোটারদের লক্ষ্য করে পরিকল্পিত যোগাযোগ কোনো কিছুই ভাগ্যের উপর ছেড়ে দেয়নি বিএনপি। সুইং ভোটার ও আওয়ামী লীগ সমর্থকদের নিজেদের পক্ষে টানতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয় যাতে জামাতের বদলে বিএনপি হয়ে ওঠে তাদের পছন্দ। এখন সরকার গঠনের পর সত্যিকার আইনের শাসন জারি করা চাই বিএনপি ও তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারকে এখন সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি সহ একটি গ্রুপের বিরোধিতা, অন্যদিকে শেখ হাসিনার পতনের পর যে নির্বিচারে রাজনৈতিক হামলা করার প্রবণতা দেখা গিয়েছিল সেই চক্রে না জড়ানো। এ দুয়ের মধ্যে সমন্বয় হবে বড় চ্যালেঞ্জ। ভুয়া ও হয়রানিমূলক মামলা বাতিলের পাশাপাশি সহিংসতায় প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করাও জরুরি হবে। দর্শক, গত 18 মাস ধরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক এলাকাতেই নির্বাচনের পরদিন থেকেই দলীয় কার্যালয় খোলা শুরু করেছেন। শুরুটা হয় পঞ্চগড় জেলায়। 13 ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান। উপজেলার চাকলাহাট বাজারে এই ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্বাচনের 2 দিন পর ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে একটি দল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর 7-8 জনের একটি দল আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসে, যে ভবনে বছর 3 ধরে ঝুলতে দেখা গেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার। 15 ফেব্রুয়ারি খুলনায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য পরান নেতাকর্মীরা। এই সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় রেড জুলাই নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর অপসারণ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2024 সালের 4 আগস্ট জুলাই আন্দোলনের সময় জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। একই দিনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস খুলেছে। সকাল 10টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় 40-50 জন দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ে এসে অবস্থান নেন। এই সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে ভগ্নপ্রায় অফিসে ঢোকেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর তারা চলে যান। ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের কার্যক্রমের উদ্বোধন করা হয়। দীর্ঘ 18 মাস পর পটুয়াখালীর 10মিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে 16 ফেব্রুয়ারি। সোমবার সকাল 7টার দিকে উপজেলার নলখোলা বাজারে বন্ধ থাকা কার্যালয়টির তালা খোলেন উপজেলা বাংলাদেশ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে দীর্ঘ 18 মাস পর 10মিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন শীর্ষক একটি ব্যানার টাঙানো হয়। 2024 সালের 5 আগস্ট বিকেলে 10মিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। পাবনায় দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নারী নেত্রী গিয়ে জাতীয় পতাকা উড়িয়েছেন। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন তোস্ত বিল্ডিং এর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড টাঙিয়েছেন নেতাকর্মীরা। 16 ফেব্রুয়ারি বিকেলে ওই কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড লাগান উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকতুল আনাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজ। এ সময় তাদের সঙ্গে আরো কয়েক নেতাকর্মী ভবনটিতে অবস্থান করেছিলেন। এতদিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওই অফিসটি দখল করে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ লেখা স্টিকার কার্যালয়ের দরজার উপর লাগিয়ে দিচ্ছেন। গত বছর 21 অক্টোবর ওই ভবনের 4র্থ তলায় উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই দিনে ভিডিওতে দেখা যায় একদল যুবক কার্যালয়টির বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করছে। গত রোববার নগরের লালদিঘির পারে সড়কের পাশের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুরাল ধুয়ে মুছে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, বরগুনার বেতাগী উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। সোমবার বেলা 3টার দিকে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের নেতারা ঢুকেন। এই সময় তারা কার্যালয়ের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙান। এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বেতাগে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপনে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এসব নেতা কর্মীদের অনেকেই আবার সরব হয়েছেন। বগুড়ায় দলীয় কার্যালয়ে পতাকা টাঙানো হয়েছে। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে থেকে বিএনপির শীর্ষ নেতাদের একটি অংশের সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যোগাযোগ ছিল। নির্বাচনের পর সেটি আরও বেড়েছে। ইতিমধ্যে দল দুটির শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আলাপ হয়েছে। বিশেষ করে নির্বাচনের পর যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন করা না হয়, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির হাইকমান্ড থেকে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়েও নির্দেশ দেওয়া হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন আকন্দকে মারধরের ঘটনায় শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। অন্যদিকে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিবেদনে আওয়ামী লীগ সহ সকল দল যাতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে সে সুপারিশ করেছে। আবার বাংলাদেশের নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য মার্চের প্রথম সপ্তাহে ঢাকা আসতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিনি ৬ থেকে ৯ মার্চ ঢাকায় সফর করার কথা রয়েছে। পল কাপুর ঢাকায় আসার আগেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় ঠিক করার ব্যাপারে এক ধরনের চাপ আছে নতুন সরকারের উপর। নির্বাচনের আগে এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলেছিলেন। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ছাড়া আরেকটি বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু। সূত্রগুলো বলছে, ভারত ও শেখ হাসিনা ইস্যুতে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের পথে হাঁটবে না, সে ইঙ্গিত ইতিমধ্যে দ্য হিন্দুকে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ ফেব্রুয়ারি ভারতীয় এই গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে পারবে না। যারা যুদ্ধের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক বিষয়ে আটকে থাকবে না এবং শেখ হাসিনার ভারতের অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হবে না বলে মনে করছেন বিএনপি মহাসচিব। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠালেও তা বাণিজ্য সম্পর্ক সহ বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে না। নতুন সরকার আরো ভালো সম্পর্ক গড়তে চায়। মির্জা ফখরুল মনে করিয়ে দেন, ১৯৭৫ সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তার ২ মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা যখন ভারতে অবস্থান করছিলেন, সেই সময় ভারত সফর করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভারতের তখনকার প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ঢাকায় এসেছিলেন। তিনি বলেন, ১৯৮০ সালের জানুয়ারিতে জিয়াউর রহমান দিল্লি সফর করে ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনার ইস্যুটিকে এক পাশে সরিয়ে রেখে আপাতত এই বছরের মধ্যে গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়টি সামনে আনতে চায়। পাশাপাশি সীমান্ত সমস্যা ও বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো দূর করে ফেলতে চায়। তবে সরকারকে আওয়ামী লীগ ইস্যুতে তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত যে নিতে হবে সেটি বোঝাই যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সাথে থাকার জন্য। আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে নিচে বুঝতে পারছেন যে কি বলছি, যে শপথের পরে কি ঘটবে। আসলে আমি শপথের পরে বিএনপির সাথে কি ঘটবে বা অন্যদের সাথে কি ঘটবে সেই বিষয়ে কথা বলবো না। আমি কথা বলবো শপথের পরে আসলে আওয়ামী লীগের সাথে কি কি ঘটবে সেই বিষয়টা নিয়ে। তো সেই বিষয়টাতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট করে একটু বলি, আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে এই যে ৯ তারিখের যে চুক্তিটা হলো, ইলেকশনের ঠিক আগে আগে যে চুক্তিটা হয়েছিল আমেরিকাতে, সেই চুক্তিটার কি কি হবে সেটা একদম গ্যারেন্টি দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমাদের এমন একটা চুক্তি হবে যে আমাদের পোলট্রি শিল্প, কৃষি শিল্প টোটালি ডেস্ট্রয় হয়ে যাবে। এবং সেটা আজকে যদি আপনার কালের কণ্ঠের একটা ভিডিও কন্টেন্ট দেখেন, সেটা দেখতে বুঝতে পারবেন যে সেখানেও বলা আছে যে আমাদের পোলট্রি শিল্প, কৃষি শিল্প সবই ধ্বংস।
আমেরিকার সাথে এমন একটা চুক্তি হয়েছে যে আমেরিকার দুগ্ধজাত পণ্য, মানে যেটা সারা পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এই আমেরিকার এই পণ্যগুলো আসতে দেয় না। কারণ ওদের এই পণ্যগুলো আসতে দিলে সেগুলো টেস্ট করা যায় না, কারণ ওরা এমন এক ফিড খাওয়ায়, এই মুরগি পোলট্রি শিল্প এবং দুগ্ধ শিল্পে এমনভাবে ফিড খাওয়ানো হয় যে এইটা মানুষের শরীরের জন্য ক্ষতি। এই কারণে এই জিনিস পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যেতে পারে না। বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে এই সব পণ্য বাংলাদেশে ঢুকবে, যেহেতু আমেরিকা কৃষকদের জন্য ব্যাপক পরিমাণের আপনার দেয়, ভুতুর্কি দেয়। তো ভুতুর্কি দেওয়ার কারণে ওনাদের এই পণ্যগুলা অনেক সস্তা হয়। যে কোনো দেশে গেলে সেই দেশের পোলট্রি, কৃষি, এগুলো সব ধ্বংস হয়ে যায়। এবং এই জিনিসটা রক্ষা করার জন্য নিজ দেশের কৃষি, নিজ দেশের উৎপাদনকে রক্ষা করার জন্য কোনো দেশ এটা আসলে ঢুকতে দেয় না। কিন্তু সেইটা এবার বাংলাদেশ রাজি হয়েছে যে তারা ঢুকতে দিবে, এবং তাদের এইসব পণ্য আসা শুরু করলে এটার কোনো চেক করা যাবে না। এখানে কি আছে, এখানে কি আপনি বিষ দিয়ে দিছে নাকি, ওইটাও চেক করা যাবে না। সুতরাং আপনারা মনে করেন না যে খালি আমেরিকান পণ্য হলেও ভালো হয়, না না না, আমেরিকার কৃষি এবং পোলট্রি পণ্য পৃথিবীর সবচেয়ে খারাপ পণ্যগুলোর মধ্যে একটা। কারণ ওই যে বললাম তাদের যে ফিডটা মানব দেহে ক্ষতিকর। এছাড়াও তারা আরেকটা চুক্তি, সেটা হচ্ছে যে আমেরিকা থেকে আসা যেসব পণ্য, এইসব পণ্যর যেমন উৎপাদন আমার দেশে করা যাবে না, বা আমার দেশের কৃষি ক্ষেত্রে পোলট্রি ক্ষেত্রে ওদেরকে না জিজ্ঞেস করে ভুতুর্কি দেওয়া যাবে না। যেমন সরকার আগে দিত না যে এই কৃষিতে সেচের ভুতুর্কি বা 5,000 10,000 টাকা ঋণ মকুব, মানে এগুলো কোনো কিছুই আপনি করতে পারবেন না ওনাদেরকে জিজ্ঞেস না করে। এবং সবচেয়ে আরেকটা ডেঞ্জারাস জিনিস যেটা আপনারা জানেন, যে যখন অ্যানথ্রাক্স বা আপনার শুরু হয়, কি বলে আপনার বার্ড ফ্লু, ওই সময় যেই দেশে শুরু হয় ওই দেশের মাল কেউ নেয় না। সেই ক্ষেত্রে এইখানে এখন চুক্তি করা হয়েছে, যদি অ্যানথ্রাক্স বা ব্লাড ফ্লুর মতো কোনো রোগ দেখা দেয়, তাহলে 10 কিলোমিটারের বাহিরের পণ্য আমদানি করতে বাধ্য হবে। কিন্তু পুরো দেশের এই জিনিসের উপরে কি চালানো যাবে না, খড়গ চালানো যাবে না, বলা যাবে না যে আমরা এটা আনবো না, এখন না, আপনাদেরকে আনতে হবে। তো এই ধরনের আরও বেশ কিছু চুক্তি যেগুলো আমি ওই দিন বলেছিলাম, সে সেটা আজকে হয়তো কালের কণ্ঠ বলছে। অনেকে বলছেন যে আমি গুজববাজ, গুজব ছড়ায় না বুঝে বলি, তো এখন বুঝে নিয়ে যে আল্লাহর রাস্তায় কালের কণ্ঠে দিয়ে, এবং আমি এ পর্যন্ত যা যা বলেছি বিভিন্ন সময়, এগুলো আস্তে আস্তে এখন দেখতে পাবেন, আসবে আস্তে আস্তে। তো যাকে এখন আমি যে বললাম যে কি কি ঘটতে পারে, এর মধ্যে ছোট্ট একটা কথা বলিনি। ডাক্তার ইউনূস কিন্তু এখনো দৌড়ঝাঁপের মধ্যে আছেন কোনোভাবে রাষ্ট্রপতি হওয়া যায় কিনা। তবে বিএনপি মনে হয় না রাষ্ট্রপতি করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো 2-3 জন আছেন ওনাদের, আম, ওনাদের যে কেউ একজন হইতে পারে। তবে ডাক্তার ইউনূস দৌড়ঝাঁপ করছেন যে উনি আর যমুনা ছাড়তে চাচ্ছেন না, উনি রাষ্ট্রপতি হয়ে হলে থেকে যেতে চাচ্ছেন। হচ্ছে এখন কথা হচ্ছে বিএনপি ক্ষমতা আসার পর আসলে কি হবে। বিএনপি ক্ষমতায় আসার পরে আসলে তারেক প্রথমে আগামী 6 মাস চেষ্টা করবে তার পায়ের তলার মাটি শক্ত করতে। যেন পায়ের তলার মাটি শক্ত হতে হবে। এরই মধ্যে এখন দেখতেছেন হয়তো 2-1 জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, বা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4-5 জন আমার রিক্সা শ্রমিক ভাই জাতীয় পতাকা উত্তোলন করে স্যালুট দিচ্ছে। কেউ আবার ওই যে লাগিয়ে কি বলে আওয়ামী লীগের দলীয় পতাকা লাগিয়ে স্যালুট দিচ্ছে। এগুলা এরকমই চলবে। আওয়ামী লীগের জন্য লাভ একটা হতে পারে যে, যেহেতু সারা বিশ্ব জানে যে গত 17-18 মাস ধরে যা ধরা হয়েছে কারো জামিন হচ্ছে না, সাংবাদিক, পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী কারোই জামিন হচ্ছে না, মৃত্যুর মিছিল জেলে বাঁধছে, সেইটা এবার কমবে। কারণ তারা এখনো যে জামাতি নিয়ন্ত্রিত যেসব আপনার বিচারক আছে এগুলোর বের করে দিয়ে তাদের বিএনপি ঘাসা নতুন বিচারক বসবে, এবং এরপর হয়তো আস্তে আস্তে কিছু কিছু জামিন হবে, কিছু কিছু, পুরোপুরি না। এত একদিনে এক কলমের খোঁচায় সব জামিন হবে, সব মামলা উঠে যাবে, এইটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে এই স্বপ্নে বিভোর হয়ে মারা যায়েন না। মামলা যাবে, জামিন হবে, ঢুকবেন, জামিন হবে, ঢুকবেন, জেল গেট থেকে ধরবে, যেটা আগেও দেখেছেন আপনারা, সেম ওভাবেই চলবে। সুবিধার একটা যে কিছু ছেলে জামিন পাবে, কিছু কিছু আওয়ামী লীগ নেতাকর্মী হয়তো আস্তে আস্তে এলাকায় ফিরে যাবে। কারণ হচ্ছে যে বিএনপি শপথ গ্রহণের 2-3 মাসের মাথায় আস্তে করে এখনকার যে মারধরের স্পিড এটা কমে যাবে, এলাকায় ফিরবে, থাকবে চুপচাপ। মানে আপনি মিছিল মিটিং করতে পারবেন না, ঠিক আছে খাওয়া দাওয়া করতেছেন, এলাকার চায়ের দোকানে যে এগুলো করতে পারবেন।
তার কারণ হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো চেষ্টাই করবে না, কারণ ও জানে যে এনসিপি আর জামাত এটা নিয়ে একটা তুলকালাম সৃষ্টি করবে। এবং ওদের আরেক ভয়, যদি ওরা বয়কট করে বা এরা সব প্রকাশ করে দিতে থাকে, তাহলে তো সংসদীয় অবস্থা খুবই খারাপ। কারণ ওনারা আবার আপনার এই জুলাই চুনুদ মানে কি না, না মানার সম্ভাবনায় সবচেয়ে বেশি হয়তো ওনাদের 31 দফাই করবে। কারণ যে আর ওনাদের নেতারা এখন বলছেন যে এটার ভিতরে ঘুরে ফেলছে, জামাতের প্রপাগান্ডা আছে, না মানতে পারে। এগুলা নিয়ে একটা কেইচানের কারণে উনি 6 মাস টাইম নেবেন যাতে পাড়া দেওয়া যায়। এর ভিতরে হয়তো একটা ব্যবস্থা হয়তো এমনও হইতে পারে, একটা কোর্টের মধ্যে যাইয়া একটা রিট পিটিশন দাখিল হতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেটা ইন্ট্রিম দিয়েছিল সেটা অবৈধ বলে। কোর্ট হয়তো এটা শুনে হয়তো 2-3 মাস 6 মাস পরে কোর্ট হয়তো একটা রায় দিতে পারে যে ঠিক আছে অবৈধ, তার মানে আওয়ামী লীগের ফেরার জায়গা ক্লিয়ার হইল। এরটা তারেক নিজে তুলবে না, এটা কোর্টের দিয়ে সে এটাকে অবৈধ ঘোষণা করে তোলাবে। এরকমই মনে হচ্ছে, গ্যারেন্টেড না, মনে হচ্ছে এরকমই যে কোর্ট দিয়া তোলাবে। আবার কারণ হচ্ছে যে এত ভালো মানুষ না, নাও তুলতে পারে। তবে আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে আস্তে আস্তে, আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে, নিজেদের শক্তি সামর্থ্য দেখাতে হবে, সব কিছু রেডি করতে হবে যাতে আওয়ামী লীগ একটা আন্দোলন তৈরি করতে পারে। কারণ স্পেস আগামী 6 মাসের ভিতরে সব পার্টি দিবে, এনসিপিও নমনীয় হয়ে যাবে, জামাতও দিবে আস্তে আস্তে, কারণ জামাতের সব তছনছ করবে আগামী 6 মাসের ভিতরে। তো জামাতও স্পেস দিবে, এনসিপিও স্পেস দেওয়া শুরু করবে, বিএনপি তো নিঃস্বার্থে দিবে। এছাড়া দেশের বিরুদ্ধে যেসব চুক্তিগুলো হয়ে গেছে এগুলা থেকে বাঁচতে হইলে তাইলে বাংলাদেশের 100% লোকের সমর্থন লাগবে। কারণ এমন আছে যে কোনো কোনো চুক্তি বাতিল করতে গেলে যে পরিমাণ অর্থদণ্ড দিতে হবে সেটা দেশের উপর একটা চাপ পড়বে। সুতরাং তখন চাইবে যে সব দলের সাথে বসে একটু কথা বলে এগুলো করতে পারে যদি বুদ্ধি থাকে, আর না করতে পারলে তো নাই। তবে আওয়ামী লীগের ভাইদের বলো, এত বেশি খুশি হইয়া আপনারা বিএমপি আসছে কালকে, আজকে যাই আপনারা 32-এ ফুল দিতে যান, 34-এ মালা দিতে যান, এগুলো একটু কম করেন। কারণ এগুলো করতে গেলেই আপনারা নিজের ক্ষতি নিজে করবেন। তার কারণ হচ্ছে যে বিএনপি জামাত এনসিপি ইন্ট্রিমের সবই এক। আপনার বিএনপি জিতছে বিধে আপনি জিতেন নাই। আপনাদের অবস্থা দেখে এখন যা মনে হয় তাতে মনে হয় যেন সারা দেশে আপনারাই জিতে গেছেন। একটু স্লোলি স্লোলি আগান, এত দ্রুত আগাইন না। যত দ্রুত পতন হয়েছে তত দ্রুত আগাইতে যায় না, তাহলে ধরা খাবেন। 18 মাস গেছে, না হলে 8 মাস, 1 বছর আরো এইভাবেই চলুক। আস্তে ধীরে আসেন, তবে কোমর বেঁধে আসেন। এইসব ঘটনাগুলো ঘটবে বিএনপির শপথের পরে। একটা বছর 100 দিনের যে পরিকল্পনা সেখানেও দেখেন বিএনপি এমন হতে পারে তারেক জিয়া আপনার নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে পারেন, কারণ খাদ্য চ্যানেলটা ঠিক রাখতে হবে তার। ইন্ডিয়ার সাথে হয়তো সম্পর্ক কিছুটা উন্নতি হতে পারে। হ্যাঁ, ইন্ডিয়ার একটা প্রেশার আছে, আওয়ামী লীগকে আনো, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দাও। আপনার কমনওয়েলথের প্রেশার আছে, বিদেশি রাষ্ট্রগুলোর প্রেশার আছে, সবার আছে। কিন্তু সেই জিনিসটা একদম রাতারাতি হবে এটা ভাবেন না, আস্তে আস্তে হবে। ওই যে বললাম, সর্বপ্রথম হবে যে জামিন ব্যবস্থার সঠিক হবে, বিচার ব্যবস্থায় জামিন পেতে পারবেন, তবে মামলা উঠবে না। আবার যারাই ওই যে এরপরে যে যারাই আন্দোলন সংগ্রাম করতে যাবে খুব বেশি, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ আলারাই মামলা দিয়েছিল, তাদের ঘাটাঘাট করে রায় করাই দিবে, মানে আপনি দৌড়ের উপর থাকেন। তার কারণ হচ্ছে এটা তো তাদের গায়ে পড়ে না, তো আওয়ামী লীগের আমলের মামলা, আপনি রায় হয়ে গেছে। এরকম অনেক ছাত্রনেতা আছে না যারা খুব স্ট্রং জনপ্রিয়, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে কিছু মামলা আছে না, যেমন আপনার সম্রাটের কথাই বলি, বিচার হয়ে গেছে না, একটা দৌড়ের উপর রাখবে। সব দিক বিবেচনা করে একটু সুস্থ মাথায় এবং শান্ত মাথায় চিন্তা করে নামতে পারেন। জয় বাংলা।